দেখো, তাহলে আমরা জৈব যৌগের নামকরণটা শেষ করবো আজকে, আশা করি যতটা পারি। জৈব যৌগের নামকরণটা আজকে দেখাই দিই। মেইনলি আমরা ইউপেকটাই দেখবো। ইউপেক জৈব যৌগের প্রত্যেকটা জৈব যৌগের নামের মধ্যে কমপক্ষে দুইটা অংশ থাকে। স্বাভাবিকভাবে থাকার কথা তিনটা অংশ, কিন্তু কখনো কখনো একটা অংশ থাকে না। কমপক্ষে দুইটা অংশ থাকে, কখনো তিনটা, চারটা, পাঁচটা পর্যন্ত থাকতে পারে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো মেইন ওয়ার্ড বা রুট। এটাকে আমরা বলি, বাংলায় বলি শব্দমূল বা মূল শব্দ। এর বামে থাকবে প্রিফিক্স, পূর্বপদ। পূর্বপদের মধ্যে আবার পূর্বপদ দুইটা হইতে পারে। একটা পূর্বপদ হলো তোমার প্রতিস্থাপক বা পার্শ্ব শিকল। প্রতিস্থাপক অথবা পার্শ্ব শিকল। প্রতিস্থাপক বা পার্শ্ব শিকল। আরেকটা পূর্বপদ হইতে পারে সাইক্লো ফিক্সড। একটা হলো প্রতিস্থাপক বা পার্শ্ব শিকল, আরেকটা হলো কি সাইক্লো। পরপদ, পরপদও হইতে পারে দুই ধরনের। একটা হইতে পারে হলো তোমার কার্যকরী মূলকের উপর বেসড করে, কার্যকরী মূলক এর নাম। আর আরেকটা থাকবেই ফিক্সড, এন অথবা ইন অথবা আইন। ঠিক আছে, এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। চক্রের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সাইক্লো ব্র্যাকেট, হ্যাঁ, এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। এন, ইন, আইন এর মধ্যে যে কোনো একটা থাকবে। ঠিক আছে, কার্যকরী মূলকের নাম থাকবে। কখনো কখনো কার্যকরী মূলক যদি না থাকে, তাহলে এন, ইন, আইনের যে কোনো একটা থাকবে। ঠিক আছে, এটা হলো, এতটুকু হলো আমাদের মূল। মানে যদি তোমার পুরো নামটাকে অ্যানালাইসিস করো, তাহলে তুমি এই তিনটা পার্ট পাবা। কখনো কখনো এই পূর্বপদ থাকে না, টোটালি থাকে না, কিছু যৌগ আছে এরকম। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেইন ওয়ার্ড তো থাকতেই হবে মাস্ট, আর পরপদও থাকতে হবে। 1 এবং 3 মাস্ট থাকবেই। এই 3-এর মধ্যে আবার কার্যকরী মূলক এটা নাও থাকতে পারে, কিন্তু এটা থাকবে। এন, ইন, আইন এর যে কোনোটা থাকবে। আচ্ছা, ওকে। তাইলে এখন আমাদের যেটা জানা দরকার, যে মেইন ওয়ার্ডটা কি, শব্দমূলটা কিসের উপর ডিপেন্ড করে, এটা তোমরা আগেও পড়ে আসছো। শব্দমূল ডিপেন্ড করে কার্বন সংখ্যার উপর। এখন কার্বন সংখ্যা দ্বারা নির্ধারিত হবে।
যেমন যদি কার্বন একটা হয় তাহলে তোমরা জানো এই শব্দমূল হবে মিথ অথবা মিথা। মিথ অথবা মিথা। যদি দুইটা হয় তাহলে বুঝতে হবে ইথ অথবা ইথা। তিনটা হইলে প্রোপ অথবা প্রোপা। তাহলে তোমরা এটা তো জানো, জানো না সবাই? মোটামুটি সবাই 10 পর্যন্ত জানো, তোমাদের 10 পর্যন্ত লাগবেও না। বিউটা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা, উনডেকা, ডোডেকা, ট্রাইডেকা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো আমাদের এগুলো জানি, আমরা মোটামুটি সবাই তো জানি। না জানলেও আমরা বইয়ের মধ্যে একটা ছক আছে, ওই ছকটা দেখে নিব। ঠিক আছে? আচ্ছা, শব্দমূল গেল। এবার দেখো পূর্বপদ। আমরা বলছি পূর্বপদের মধ্যে দুইটা পার্ট হতে পারে, একটা হলো প্রতিস্থাপক অথবা পার্শ্বশিকল, আরেকটা হলো সাইক্লো। যেমন আমরা যদি এরকম একটা যৌগ দেখি, এটার ক্ষেত্রে পূর্বপদ কখনোই থাকবে না, মিথ আর পরপদ এন, মিথেন। যদি কার্বন দুইটা হয় এই ক্ষেত্রেও পূর্বপদ থাকবে না, ইথ এন। একসাথে লিখি আমি, এদের পূর্বপদ নাই। প্রোপেন, এদেরও পূর্বপদ নাই। বাট এবার খেয়াল করো, কার্বন তিনটা, বাট এরকম স্ট্রাকচার হচ্ছে একটা যৌগ। এই স্ট্রাকচারের উপর বেস করে তার পূর্বপদ আছে সাইক্লো প্রোপেন। আমি যখন একে বলবো তোমার নামটা একটু আমাকে বলো, ও জবাব দিবে এভাবে, দেখো আমি চাকরিক, এই জন্য আমার নামের সাথে সাইক্লো শব্দটা আছে। তারপর বলবে দেখো আমার কার্বন তিনটা, এই জন্য আমার নামের সাথে প্রোপ আছে। তারপর বলবে দেখো আমার সবগুলো বন্ধন একক বন্ধন, এই জন্য আমার নামের সাথে কি আছে, এন আছে। তাহলে খেয়াল করো, এটা দিয়ে বোঝাচ্ছে একক বন্ধন, এটা দিয়ে বোঝাচ্ছে কার্বন তিনটা, এটা দিয়ে বোঝাচ্ছে চক্র। তাহলে একটা নাম ওই যৌগটার পুরোপুরি পরিচয় প্রদান করে। যেমন আমি যদি কাউকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি, তুমি বললা মোহাম্মদ আব্দুল আলিম পাটোয়ারি। আব্দুল আলিম পাটোয়ারি। তাহলে আমি বুঝবো, আমি কি বুঝবো তুমি হিন্দু? কেন বুঝবো না? কারণ তোমার নামের সাথে কি আছে, মোহাম্মদ আছে, আমি বলবো যে মুসলিম। ঠিক আছে? তারপরে বুঝবো যে তোমার বংশ পাটোয়ারি, তোমার বাবার নামের সাথেও কি আছে, পাটোয়ারি আছে, তাই না? আচ্ছা, অনেক সময় দেখা যায় আমাদের এরকম হয়, একজন লোক সে ডাক্তার, তাহলে তার নামের সাথে ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম পাটোয়ারি। তাহলে আমি বুঝবো উনি মুসলিম, উনি একজন ডাক্তার, ওনার বংশ পাটোয়ারি, তাই না? তাহলে পুরো নাম তার ব্যাপারে অনেক তথ্য আমাদেরকে দিয়ে দেয়। যদি এরকম হয় যে আমরা সুমন, শুধু একজন বলে তোমার নাম কি, সুমন। সুমন মুসলিমদের নামও আছে, হিন্দুদের নামও আছে, খ্রিস্টানদের নামও আছে আমাদের দেশের সাপেক্ষে। আমি ওকে বুঝবো ও কি? কেন যদি বলে আমার নাম মোহাম্মদ সুমন, তাহলে আমি বুঝবো সে মুসলিম। আর যদি বলে আমার নাম হলো শ্রী সুমন দাস, তাই না? তাহলে নাম একটা মানুষকে যেমন পরিচয় করে, তেমনি একটা যৌগকে পুরো পরিচিত করে দেয় আমাদের সামনে। আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে কি আছে, সাইক্লো, এটা হলো পূর্বপদ, তারপরে প্রোপ মূল শব্দ, তারপরে এন একক বন্ধন। এখন এই যৌগটাতেই যদি আমাদের এরকম ঘটনা ঘটে, এরকম হয় যে মনে করো CH2 CH2 CH এরকম আছে, তাহলে খেয়াল করো এর নাম যেটা, এখন ওকে জিজ্ঞাসা করা হলো এই তোমার নাম বলো তো, একে জিজ্ঞাসা করলাম তোমার নামটা বলবা, ও বলবে
ক্লোরো সাইক্লো প্রোপা মানে প্রোপেন আর কি, এন, ক্লোরো সাইক্লো প্রোপেন। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করো, তুমি নাম থেকে বুঝতেছো যে এখানে একটা ক্লোরিন আছে, চাক্রিক, 3টা কার্বন আছে, একক বন্ধন আছে। আচ্ছা, এটাই যদি এরকম হয়, যৌগটা এরকম ধরো, এরকম আছে, তাহলে এখন ওটা এর নাম লিখবো 1 ক্লোরো সাইক্লো প্রোপ ইন, 1 ক্লোরো সাইক্লো প্রোপ ইন। তাহলে এখানে আমরা বুঝতেছি যে চাক্রিক এবং প্রথম কার্বনে ক্লোরিন আছে, 3টা কার্বন দ্বিবন্ধন আছে। আচ্ছা, যদি আমি এখানে এরকম করি, এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, এখন আমি ওটার নাম লিখতেছি, ওকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, বলবে আমার নাম হলো 1,2 ডাইক্লোরো সাইক্লো প্রোপ এন, ইন না কিন্তু, এখন কি হয়ে যাবে, এন। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি কি আছে, এখানে আমাদের এই যে পূর্বপদ একটা, সাইক্লো শব্দ আছে আরেকটা, পূর্বপদে 2টা পার্ট, এই ক্লোরো পর্যন্ত একটা পূর্বপদ, সাইক্লো আর একটা পূর্বপদ, এটাকে আমরা বলবো প্রিফিক্স 1, প্রিফিক্স 2, তারপর প্রোপ, এটা হলো মেইন ওয়ার্ড বা রুট ওয়ার্ড, তারপর এন, এটা হলো তোমার সাফিক্স 1। আচ্ছা, এই যৌগটাই আমি আর একটু বিস্তারিত দিচ্ছি, দেখো এই যৌগটাতেই আমরা এরকম করে দিলাম CH এরকম আছে, হ্যাঁ। এখন এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, এটার নাম ওকে জিজ্ঞাসা করলে ও বলতেছে আমার নাম 1,2 ডাইক্লোরো সাইক্লো প্রোপ এন 1 অল। এখন এন, এই যে ও আর ই, 2টা ভাওয়াল থাকলে প্রথম ভাওয়াল বাদ যাবে, এটা মনে রাখবা। এরকম যদি পাশাপাশি 2টা ভাওয়াল চলে আসে কোনো যৌগের নামে, তাহলে প্রথম ভাওয়ালটা কি হবে, বাদ যাবে। প্রথম ভাওয়ালটা বাদ দিয়ে যদি আমরা লিখি তাহলে এইভাবে লিখব, প্রোপান 1 অল। তাহলে খেয়াল করো এই যৌগটাতে কয়টা, এই অংশটুকু ক্লোরো পর্যন্ত অংশটুকু হলো প্রিফিক্স 1, সাইক্লো প্রিফিক্স 2, প্রোপ রুট ওয়ার্ড এন সাফিক্স 1, অল সাফিক্স 2। তার মানে এই যৌগতে টোটাল 5টা অংশ, এই 5টার বেশি আর কোনো থাকবে না। অবশ্য এখানে সাফিক্স আরো থাকতে পারে, হইতে পারে সাফিক্স আরো, কিন্তু 99% ক্ষেত্রেই তোমার কয়টা সাফিক্স হবে, 5টা, মানে যদি বড় যৌগ হয়। আর ছোট যৌগ হলে ওই যে আমরা বললাম কোন পর্যন্ত প্রিফিক্স নাই, খেয়াল করো এই যে প্রিফিক্স নাই, মিথেন, ইথেন, প্রোপেন, স্বাভাবিক প্রোপেন, এদের কোনো প্রিফিক্স নাই, হ্যাঁ। তারপরে যখন সাইক্লো হয়ে গেল তখন একটা প্রিফিক্স চলে আসবে, যখন পার্শ্ব শিকল থাকবে বা প্রতিস্থাপক থাকবে তখনও প্রিফিক্স চলে আসবে। আচ্ছা, এখন তোমাদের আরেকটা ব্যাপার যে স্যার কখন পার্শ্ব শিকল আর কখন প্রতিস্থাপক, এটা একটু দেখো। আমি একটা যৌগ লিখলাম এরকম CH3 CH, এখানে আমি দিলাম ক্লোরিন, আবার CH3 CH, এখানে আমি দিলাম CH3, এটা 1 2 3, তাহলে এটার নাম 2 ক্লোরো
প্রোপেন, এটার নাম 2-মিথাইল প্রোপেন। 2-মিথাইল প্রোপেন। তাহলে মনে রাখবা, এই যে ক্ষেত্রে ক্লোরিন এটা হলো প্রতিস্থাপক, আর এই যেখানে CH3 এটা হলো পার্শ্ব শিকল। এটা কি? প্রতিস্থাপক। কিভাবে প্রতিস্থাপক হলো? সে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে। এখানে হাইড্রোজেন থাকার কথা দুইটা, একটা হাইড্রোজেন আছে আর একটা ক্লোরিন। আর এটা যেহেতু হাইড্রোকার্বনের একটা পার্ট CH3, এই জন্য এটাকে আমরা বলবো পার্শ্ব শিকল। কার্বন থাকলে, কার্বন এবং হাইড্রোজেন যুক্ত কোনো মূলক থাকলে তার নাম বলবো পার্শ্ব শিকল। আর যদি অন্য পরমাণু থাকে তখন তাকে আমরা বলবো প্রতিস্থাপক। আচ্ছা, তাইলে আমরা এতটুকু পর্যন্ত যা শিখলাম, এতটুকু হলো তোমার সবার জন্য সাধারণ একটা নিয়ম। এখন আসো, আমাদের যৌগগুলো যদি বড় কোনো যৌগ হয়, তখন আমরা সেই যৌগের প্রধান শিকল বের করি, তারপরে পার্শ্ব শিকল বের করি, যদি বড় যৌগ হয়। যেমন আমরা একটা উদাহরণ এভাবে একটু আগে বুঝি, যে কোনো যৌগের প্রধান শিকল আর পার্শ্ব শিকল কিভাবে আমি বের করব। প্রধান শিকল, এটার মানে কি সেটাও আমাদের একটু জেনে রাখা দরকার। একটা যৌগ, সেই যৌগটাতে তুমি গণনা করতেছো, গণনা করে করে দেখলে যে বিভিন্ন উপায়ে গণনা করা যায়। কখনো কার্বন সংখ্যা হয় 4, কখনো হয় 5, কখনো হয় 3। তখন তুমি যেইভাবে গণনা করলে কার্বন সংখ্যা 5 হবে, সেটাই হবে প্রধান শিকল। যেমন আমি তোমাদের আগে একটু উদাহরণ দিই। কার্বন কার্বন এরকম আছে, এরকম আছে। এরকম আছে ধরো, হ্যাঁ। এখন তুমি যদি এটাকে 1 ধরো, এটাকে 2 ধরো, এটাকে 3 ধরো, এটাকে 4 ধরো, এটাকে 5 ধরো, তাহলে কার্বন পাইলাম 5টা। আচ্ছা, যদি তুমি এটাকে 1 ধরো, এটা 2, এটা 3, এটা 4, তাহলে কার্বন পাইলাম 4টা। আচ্ছা, এটাকে 1, 2 ধরলাম, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তাহলে কার্বন পাইলাম 6টা। আচ্ছা, এটাকে ধরলাম 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে কার্বন পাইলাম কয়টা? তাহলে আমরা যেইভাবেই গণনা করি না কেন, সর্বাধিক কার্বন কয়টা হচ্ছে? 7টা। তাহলে বুঝতে হবে এই যৌগটায় প্রধান শিকল হবে এইভাবে। ঠিক আছে? তাহলে যেইভাবে গণনা করলে সর্বাধিক কার্বন পাওয়া যায়, তার নামই কি? প্রধান শিকল। সর্বাধিক কার্বন ধারী হবে, প্রধান শিকল হবে সর্বাধিক কার্বনধারী। আচ্ছা, তাহলে প্রধান শিকল যখন আমি বের করে ফেললাম, এবার আমাদের পার্শ্ব শিকল বের করার ব্যাপার চলে আসবে। পার্শ্ব শিকল, এখন প্রধান শিকল আমি বের করছি, দেখো। তাহলে প্রধান শিকলের সাথে আর কি আছে? এই যে একটা কার্বন কাউন্টিং এ আসে নাই, এই কার্বনও কাউন্টিং এ। আমি যদি এটাকে 1 ধরি আর এখানে 7 ধরি, তাহলে এই দুইটা কার্বন কাউন্টিং এ আসে? গণনায় আসে নাই। এই যে বাকি দুইটা কার্বন রয়ে গেল, ওই কার্বনগুলোকে আমরা বলবো পার্শ্ব শিকলের কার্বন। তাহলে প্রধান শিকলের সাথে বাকি যে কার্বন যুক্ত মূলক যুক্ত থাকে, তাদেরকে আমরা বলবো পার্শ্ব শিকল। প্রধান শিকলের সাথে সংযুক্ত অ্যালকাইল মূলকগুলোকে পার্শ্ব শিকল বলে। প্রধান শিকলের সাথে সংযুক্ত অ্যালকাইল মূলকগুলোকে পার্শ্ব শিকল বলে। ওকে, তাহলে এখন পার্শ্ব শিকল বের করলাম, এবার আমরা পার্শ্ব শিকলের অবস্থান বের করব।
প্রধান শিকল আমরা বুঝলাম কার্বন সংখ্যা সর্বাধিক, পার্শ্ব শিকল বুঝলাম প্রধান শিকলের সাথে যুক্ত যে অ্যালকাইল মূলক। এবার আমরা শিখবো যে পার্শ্ব শিকল কোন কার্বনের সাথে যুক্ত, তার সংখ্যাটা কত। তাহলে পার্শ্ব শিকলের অবস্থান নির্ণয়, অবশ্যই এখানে পার্শ্ব শিকল না, শুধু পার্শ্ব শিকল বা প্রতিস্থাপক এর অবস্থান নির্ণয়। অবস্থান নির্ণয়, পার্শ্ব শিকল বা প্রতিস্থাপকের অবস্থান নির্ণয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমি কোন দিক থেকে গণনা করলে পার্শ্ব শিকলটা নিকটে পাবো, এটা হলো একটা কাহিনী। খেয়াল করো, কাহিনী এক, যে দিক থেকে পার্শ্ব শিকল নিকটে, সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। যে দিক থেকে পার্শ্ব শিকল নিকটে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। যেমন আমাদের একটা যৌগ এরকম থাকলো CH3 CH CH2 CH3। এখন একটা ছেলে নাম্বারিং করলো এই দিক থেকে, এটাকে ধরলো 1, এটা 2, এটা 3, এটা 4। আর একটা ছেলে নাম্বারিং করলো এই দিক থেকে, এটাকে ধরলো 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4। তাহলে আমাদের পার্শ্ব শিকল তো এটা, তাই না? পার্শ্ব শিকল এটা। তাহলে কোন দিক থেকে গণনা করার কারণে পার্শ্ব শিকল কাছে পাওয়া গেল? লাল কালার যেটা, তাই না? এটা কাছে আর এটা দূরে, তাহলে এটা ভুল হয়ে যাবে, এটা সঠিক। লাল কালার দিয়ে যেটা করা হয়েছে সেটা সঠিক। তাহলে পার্শ্ব শিকল গণনা, পার্শ্ব শিকলের অবস্থান নির্ণয় করার সময় আমাকে খেয়াল রাখতে হবে কোন দিক থেকে নিকটে। যে দিক থেকে নিকটে সেই দিক থেকে আমরা নাম্বারিং শুরু করব। তাহলে এটা নাম লেখার সময় এভাবে লিখতে হবে, প্রথমে পার্শ্ব শিকলের অবস্থান 2। যে কোনো যৌগের নাম লেখার সময় আগে কি লিখবো? পার্শ্ব শিকল বা প্রতিস্থাপকের অবস্থানগত সংখ্যা, তারপর পার্শ্ব শিকল বা প্রতিস্থাপকের নাম, এখানে মিথাইল লিখলাম। দেন প্রধান শিকলে কার্বন সংখ্যা অনুসারে শব্দমূল মানে বিউট। দেন ওই যৌগে কোনো দ্বিবন্ধন আছে কিনা, ত্রিবন্ধন আছে কিনা সেটা দেখব। যদি দ্বিবন্ধন থাকে ইন, ত্রিবন্ধন থাকে আইন, আর যদি এগুলো না থাকে তাহলে এন, একক বন্ধন হলে এন, তাহলে বিউট এন, তাই তো? তাহলে এটাকে আমরা একত্রে লিখবো কি? বিউট। একত্রে লিখবো এভাবে, বিউটেন, টু মিথাইল বিউটেন। ওকে, আচ্ছা। এখন এটা যেমন খুব সহজ, এই জন্য আমরা করতে পারলাম। অনেক সময় তোমাদেরকে প্যাচ লাগাই দিবে। মনে করো আমি একটু সহজই দিলাম, এটাও সহজই, এরকম আছে। তাহলে তুমি যদি এই দিক থেকে নাম্বারিং করো 1, 2, 3, 4, আর আরেকজন যদি এই দিক থেকে নাম্বারিং করে 1, 2, 3, 4, তাহলে ডান দিক থেকে নাম্বারিং করার কারণে আমরা 2 নাম্বার কার্বনের পার্শ্ব শিকল পাচ্ছি। আবার বাম দিক থেকে নাম্বারিং করার কারণে আমরা 2 নাম্বার কার্বনের পার্শ্ব শিকল পাচ্ছি। কিন্তু আমি এই দিক থেকে গণনা করার কারণে পার্শ্ব শিকল কয়টা পাচ্ছি? 2টা। তোমাকে বলা হইলো যে এটা তোমার বাড়ি, তুমি মনে করো এখানে আসছো, তুমি এদিক থেকে যদি যাও আর এদিক থেকে যদি যাও, 2টা অপশনই তোমার কাছে আছে। এখন তোমাকে বলছে এদিক থেকে গেলে তুমি একটা স্বর্ণের রিং পাবা আর একটা রূপার রিং পাবা, আর এদিক থেকে গেলে শুধু একটা স্বর্ণের রিং পাবা। তোমাকে বলা হলো যে তুমি, তোমার ইচ্ছা, তুমি যেদিক থেকে যাও যাও, এদিক থেকে তুমি যদি যাও তাহলে খুঁজতে খুঁজতে যেতে হবে তোমার, এবং তুমি 2টা জিনিস পাবা, একটা স্বর্ণের রিং আর একটা রূপার রিং। আর এদিক থেকে যদি যাও শুধু একটা স্বর্ণের রিং পাবা।
তোমাকে যদি অপশন দিয়ে দেওয়া হয় আর যদি দুই দিক থেকে রাস্তা একই রকম হয়, যে রাস্তার কোনো এমন না যে একদিক দিয়ে রাস্তা ভাঙা চূড়া কাটা খুব কঠিন এরকম আছে, আর একদিক দিয়ে খুব ফ্রেশ, মনে করো স্বাভাবিক দুই দিক থেকে রাস্তা একই রকম, তাহলে তুমি কোন দিক দিয়ে যাবা? অবশ্যই তুমি এদিক দিয়ে যাবা, তাই না? তাহলে আমি যখন এই বাম দিক থেকে গণনা শুরু করলাম, 2 নাম্বার কার্বনে আমি একটা স্বর্ণ পেয়েছি আর একটা রূপা পেয়েছি। আর আমি যখন ডান দিক থেকে শুরু করলাম, আমি 2 নাম্বারে পাইছি শুধু স্বর্ণ, রূপা পাই নাই। তাহলে আমি কি ওদিকে যাব? যাব না। তাহলে মনে রাখতে হবে যেই দিক থেকে আমি গণনা শুরু করলে অধিক সংখ্যক পার্শ্ব শিকল নিকটে পাবো, অধিক সংখ্যক পার্শ্ব শিকল নিকটে পাবো, আমি ওই দিক থেকে নাম্বারিং শুরু করব। তার মানে বাম দিকের গণনাটা ভুল, বাম দিকের গণনাটা ভুল, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই যৌগটার নাম এখন লিখতে হবে। এখানেও আমাদের আরেকটা নিয়ম চলে আসলো, যখন আমি এই যৌগটার নাম লিখলাম এখানেও আমাদের আরেকটা নিয়ম চলে আসলো। সেই নিয়মটা কি? যদি একাধিক পার্শ্ব শিকল থাকে এবং তারা একই রকম হয়, দেখো এখানে পার্শ্ব শিকল 3টা, একই রকম না? তাহলে এটার নাম আমরা লিখবো তাদের সংখ্যা। 2 নাম্বার কার্বনে আছে কয়টা? 2 নাম্বার কার্বনে আছে 2টা। তাহলে 2 নাম্বার কার্বনে যদি 2টা থাকে, এটাকে আবার দ্বিবন্ধন ধরো না, তাহলে 2,2। আবার 3 নাম্বার কার্বনে একটা আছে 3, এবং সবগুলো একই জিনিস কিনা? একই, সবগুলো একই। তাহলে 2,2,3 ট্রাইমিথাইল, অর্থাৎ যেই কয়টা পার্শ্ব শিকল থাকে বা প্রতিস্থাপক থাকে তারা যদি একই রকম হয়, তাহলে 2টা হলে ডাই, 3টা হলে ট্রাই, 4টা হলে টেট্রা, 5টা হলে পেন্টা, এই জাতীয় শব্দগুলো বসবে। তাহলে 2,2,3 হাইপেন ট্রাই মিথাইল বিউটেন। আচ্ছা, এখন এখানে আমাদের আরো একটা বিষয় চলে আসতে পারে, যদি এরকম হয় CH3 সি, এখানে ক্লোরিন থাকলো, এখানে CH3 থাকলো। আচ্ছা, আমি আগে প্রথমে এটাই এতটুকু দিয়ে দেখাই। এখন নাম্বারিং তো এদিক থেকে হবে, ওকে, কোনো সমস্যা নাই, নাম্বারিং আগের মতোই রুল। এখন এটার নাম যখন আমি লিখতে চাইবো, তখন আমাকে ফলো করতে হবে যে পার্শ্ব শিকল বা প্রতিস্থাপক কয়টা? 2টা, একটার নাম মিথাইল। পার্শ্ব শিকল বা প্রতিস্থাপক কয়টা আছে? 2টা, মিথাইল আর একটা ক্লোরো, ঠিক আছে? তাহলে এটার প্রথম অক্ষর সি, এটার প্রথম অক্ষর এম। তাহলে আমাকে মনে রাখতে হবে বর্ণমালার ক্রম অনুসরণ করে নাম লিখতে হবে। তাহলে আমি লিখব 2 ক্লোরো, 2 ক্লোরো, তারপর হাইপেন, তারপর আবার 2 মিথাইল, তারপর বিউটেন। টু ক্লোরো 2 মিথাইল বিউটেন। কেউ যদি 2 মিথাইল 2 ক্লোরো বিউটেন লিখে তাহলে তার ভুল হয়ে যাবে, এভাবে লিখলে এটা ভুল হয়ে যাবে, লেখা যাবে না। ওকে, আচ্ছা, তাহলে বর্ণমালার ক্রম মেনটেন করে লিখতে হবে, বর্ণমালার ক্রম অনুসরণ করে নাম লিখতে হবে, এতটুকু ক্লিয়ার? আরেকটা জিনিস খেয়াল করো, এখানে 2 ক্লোর পরে আমি কি দিয়েছি? হাইপেন দিয়েছি না? তুমি যদি মনে করো আমি হাইপেন দিব না কমা দিব, সেটাও সঠিক, কমাও দেওয়া যাবে, হাইপেনও দেওয়া যাবে, দুইটাই মানে এখানে অ্যাপ্লিকেবল। ওকে, আচ্ছা, এখন যদি আমাদের এরকম হয় CH3 CH, এখানে আমি ক্লোরিন দিলাম, CH, এখানে আমি CH3 দিলাম, এখন আমি নাম্বারিং করব কোন দিক থেকে? আরেকটা নিয়ম আসলো কিন্তু এখানে, আমি এই দিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4, এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4, তাহলে ক্লোরিন কয় নাম্বারে যাচ্ছে? 3 এ, আর এদিক থেকে করলে ক্লোরিন কয় নাম্বারে? 2 এ।
তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের একটা সক্রিয়তা সিরিজের ক্রম আছে। সক্রিয়তা সিরিজের ক্রম মানে যতগুলো কার্যকরীমূলক বা প্রতিস্থাপক বা পার্শ্বশিকল আছে তাদের সক্রিয়তার একটা ক্রম আছে। সেই ক্রমের সবার উপরে আছে COOH, তারপরে আছে SO3H, COX অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড, অ্যালডিহাইড, এরপরে সায়ানাইড, কিটোন, তারপর অ্যালকোহল, অ্যামিন, ইথার, অ্যালকিন, তারপর অ্যালকাইন, তারপর হ্যালোজেন। হ্যালোজেন মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন সবার আগে থাকবে এই ক্ষেত্রে। ফ্লোরিন, ক্লোরিন, যদি আমি এটা কেউ ভেঙে ভেঙে লিখি তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সিরিয়াল অনুসারে। তারপর NO2, আর সবার নিচে হবে আর। এই আর মানে কি বলতো? আর মানে হলো অ্যালকাইল, CH3, C2H5 ইত্যাদি। তাহলে এখন খেয়াল করো তো আমাদের এখানে যে নাম আছে, এখানে যে দুইটা আছে, একটা হলো ক্লোরিন আর একটা হলো অ্যালকাইল। এটা আর এর একটা অংশ, তাই না? আর এর একটা প্রতিনিধি। তাইলে আমাদের ক্লোরিন কি উপরে না? আর কি? আর নিচে, দেখো এই যে আর নিচে, সবার নিচে আর। তাহলে এখানে আমি তোমাকে বলা হইলো এই হলো তোমার বাড়ি, তুমি এদিক দিয়ে গেলে পাবা স্বর্ণ আর এদিক দিয়ে গেলে পাবা ব্রোঞ্জ। কোন দিক দিয়ে যাবা? যেদিক দিয়ে স্বর্ণ পাবা ওই দিক দিয়ে যাবা। তাহলে এটা তো ভালো কম্পারেটিভলি এর থেকে, এর অবস্থান উপরে না? অথবা আমি যদি এরকম বলি, তোমার বাড়িতে দুজন মেহমান গেছে, একজন হলো ডক্টর ইউনুস আর একজন হলো গেছে মনে করো ওই কি বলে তার পিএ। এই হলো তার পিএ, ডক্টর ইউনুসের পিএ, আর এই হলো ডক্টর ইউনুস। এখন তুমি খাবার দিবা, এই দিক থেকে খাবার দিয়ে যাবা না এই দিক থেকে খাবার দিয়ে যাবা? ডক্টর ইউনুস যেদিক দিয়ে কাছে ওই দিক দিয়ে খাবার দিয়ে যাবা, কারণ তাকে আগে দিতে হবে, চেষ্টা করবে তাকে আগে দিতে, কিন্তু সে এমন জায়গায় বসছে যে আগে দেওয়া যাচ্ছে না, ঘুরে ঘুরে যে দিতে হবে, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে যে যেই দিক থেকে গণনা করলে অধিক সক্রিয় কার্যকরীমূলককে নিকটে পাওয়া যায়, যেই দিক থেকে গণনা করলে অধিক সক্রিয় কার্যকরীমূলককে নিকটে পাওয়া যায় সেদিক থেকেই গণনা শুরু করতে হবে। অধিক সক্রিয় কার্যকরীমূলক বা প্রতিস্থাপক, হ্যাঁ, যেই দিক থেকে গণনা করলে অধিক সক্রিয় কার্যকরীমূলক বা প্রতিস্থাপককে নিকটে পাওয়া যায় সেই দিক থেকেই নাম্বারিং শুরু করতে হবে। তাহলে আমাদের এই নাম্বারিংটা সঠিক। তাহলে এখন এর নাম আমরা লিখব 2-ক্লোরো 3-মিথাইল বিউটেন। 2-ক্লোরো 3-মিথাইল বিউটেন। ঠিক আছে তো? আচ্ছা, মোটামুটি আমাদের অনেকগুলো নিয়ম চলে আসছে। এখন দেখো আমরা আরেকটা নিয়ম দেখাচ্ছি। আরেকটা নিয়ম এরকম, এরকম একটা যৌগ আছে, হ্যাঁ। এখন আমরা যদি নাম্বারিং করি, আমি দুই দিক থেকে নাম্বারিং করতে পারি। একটা হলো এখান থেকে নাম্বারিং করলাম 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। আরেকটা হলো আমি এই দিক থেকে নাম্বারিং করলাম 1, 2, 3, 4, 5, 6, বাকিটা এভাবে গেল, হ্যাঁ। কালার চেঞ্জ করে দিই একটু, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমি যদি এই লাল কালারটাকে ফলো করি তাহলে খেয়াল করো কার্বন সংখ্যা 6টা পাচ্ছি। আবার নীল কালার ফলো করলেও কার্বন কয়টা পাচ্ছি?
তাহলে এখানে তো দুই দিক থেকে গণনা করলেই সর্বোচ্চ কার্বন পাওয়া যাচ্ছে 6টা, তাই না? কিন্তু এখন আমি যদি নীল কালার ফলো করি তাহলে দেখা যাচ্ছে পার্শ্ব শিকল একটা, একটা, আর হইল এই বড়টা মিলে একটা। মোট কয়টা হলো পার্শ্ব শিকল? 2টা। আর আমি যদি নীল কালারটাকে ফলো না করে লাল কালারটাকে ফলো করি তাহলে পার্শ্ব শিকল একটা, 2টা, আর এই পুরোটা মিলে একটা। মোট কয়টা হলো? তাহলে আমি লাল কালারটাকে ফলো করলে আমার পার্শ্ব শিকলের সংখ্যা দাঁড়াচ্ছে 3টা, আর নীল কালারকে ফলো করলে আমার পার্শ্ব শিকল হচ্ছে 2টা। তাহলে মনে রাখতে হবে প্রধান শিকলটা এমন হবে যার পার্শ্ব শিকলের সংখ্যা বেশি। প্রধান শিকলটা এমন হবে যার পার্শ্ব শিকলের সংখ্যা কি হবে? তার মানে লাল কালার দিয়ে যে নাম্বারিংটা করা হয়েছে এই নাম্বারিংটা সঠিক, আর বাকি নাম্বারিংটা ভুল, নীল কালারটা ভুল। তাহলে সঠিক নাম্বারিং হলো 1, যেটা যেভাবে আমরা করছি এটাই সঠিক নাম্বারিং। এভাবেই আমরা নাম্বারিং করব। তাহলে নামটা কি হবে এটা হলো এখন প্রশ্ন। এই যৌগটার নাম কি হবে? এটা 1, এটা 2, 3, 4, 5, 6, ঠিক আছে। এখন আমি যে নাম লিখব, দেখো 3 নাম্বার কার্বন একটা পার্শ্ব শিকল আছে, এই পার্শ্ব শিকলটা একটু কমপ্লিকেটেড পার্শ্ব শিকল, তাই না? 3 নাম্বার কার্বনে এই পার্শ্ব শিকলের নাম আমি কি লিখব? এই পার্শ্ব শিকলকে আবার আলাদাভাবে তোমার নাম্বারিং করতে হবে। এটা 1 প্রাইম ধরো, এটা 2 প্রাইম। তাহলে তুমি এতটুকু আগে চিন্তা করো, এতটুকু হলে ইথাইল না, আর এটার নাম মিথাইল। তাহলে 1 নাম্বার মানে 1 প্রাইম কার্বনের সাথে কি আছে? তাহলে আমি যদি এটাকে এরকম লিখি 1 প্রাইম মিথাইল, আর এখানে কার্বন আছে কয়টা? 2টা, ইথাইল। 1 প্রাইম মিথাইল ইথাইল। এই টোটালটা কয় নাম্বার কার্বনে আছে? 3 নাম্বার কার্বনে আছে, ঠিক আছে। আচ্ছা, এই ব্র্যাকেটটা আমরা এখানে দিব। 3 1 প্রাইম মিথাইল ইথাইল, আর 2 নাম্বার কার্বনে দেখো একটা 2টা পার্শ্ব শিকল আছে, 2,2 ডাইমিথাইল। ডাইমিথাইল, আর টোটাল কার্বন 6টা, তাহলে হেক্স। আর একক বন্ধনের জন্য N। তাহলে 3 1 প্রাইম মিথাইল ইথাইল 2 ডাইমিথাইল হেক্সেন, পুরো যৌগটার নাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 2টা নিয়ম, এখানে আমাদের নিয়ম কয়টা? 2টা নিয়ম প্রয়োগ করা হয়েছে। একটা নিয়ম হলো প্রধান শিকল বের করা। তাহলে প্রধান শিকল অবশ্যই অধিক সংখ্যক কার্বন যুক্ত হতে হবে, প্রধান শিকল অবশ্যই অধিক সংখ্যক পার্শ্ব শিকল যুক্ত হতে হবে। প্রধান শিকল অবশ্যই অধিক সংখ্যক পার্শ্ব শিকল যুক্ত হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হইছে যদি প্রধান শিকলের সাথে কোনো জটিল প্রতিস্থাপক থাকে, জটিল প্রতিস্থাপক থাকে তাহলে অবশ্যই ওই প্রতিস্থাপককে আবার নতুন করে নাম্বারিং করতে হবে, এবং সেই নাম্বারিং করে প্রতিস্থাপকের প্রতিস্থাপক, ঠিক আছে, বা পার্শ্ব শিকলের পার্শ্ব শিকল, এখানে পার্শ্ব শিকল, এখানে প্রতিস্থাপক না, পার্শ্ব শিকলের আবার পার্শ্ব শিকল আছে। এই পুরোটা হলো পার্শ্ব শিকল, খেয়াল করে, এই পুরোটা হলো পার্শ্ব শিকল, এর আবার পার্শ্ব শিকল হলো এতটুকু ছোটটা, ঠিক আছে। তাহলে তাদেরকে আবার নতুন করে নাম্বারিং করতে হবে এবং তারপরে নিয়ম অনুসারে লিখতে হবে। এখানে ইথাইল আগে লিখছি কারণ ই অক্ষর আছে, মিথাইল এই ডি ধরবো না, আমরা ডাই ধরবো না, ডাই ট্রাই এগুলো ধরবো না, মেইন তো কার্যকরীমূলক বা প্রতিস্থাপক এগুলা, তাই না। প্রতিস্থাপকের নামটা ধরবো, ওদের সাথে যে আবার প্রিফিক্স শব্দ যুক্ত হয় ওগুলা হবে না। আচ্ছা, তাহলে জটিল প্রতিস্থাপক হইলে তাকে
আলাদাভাবে নাম্বারিং করে নাম লিখতে হবে। ওকে, এইবার আমরা আরেকটা জিনিস শিখব প্রধান শিকল নির্ণয়ের ক্ষেত্রে। এই নিয়মটা সেটা হলো এরকম আছে একটা যৌগ CH2 ডাবল বন্ড CH2 CH3 আছে এরকম আছে। এখন আমি যদি এটাকে 1 ধরি, এটা 2, এটা 3, 4, 5, আরেকজন কি করলো এটাকে ধরলো 1, এটাকে ধরলো 2, এটা হবে 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে আমরা কি জানি কার্বন সংখ্যা এক জায়গায় পেলাম 6, আরেক জায়গায় পেলাম 5, তাই না? তাহলে এখন আমি কোনটাকে প্রধান শিকল হিসেবে নিব? তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যদি দ্বিবন্ধন থাকে বা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তাহলে অবশ্যই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনকে প্রধান শিকলের মধ্যেই অন্তর্ভুক্ত করতে হবে, যদিও কার্বন সংখ্যা কি হয় কম হয়। এখানে কার্বন সংখ্যা কম পাচ্ছি আমি এটাকে অন্তর্ভুক্ত করতে গিয়ে, কিন্তু আমাকে এটা অন্তর্ভুক্ত করেই প্রধান শিকল বের করতে হবে। এটা তখন হয়ে যাবে পার্শ্ব শিকল। কার্বন সংখ্যা কমে গেছে তারপরেও, ঠিক আছে? তাহলে নিয়মটা কি? নিয়ম হলো ডাবল বন্ড বা ট্রিপল বন্ডকে প্রধান শিকলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে প্রধান শিকলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন এটার নাম কি দাঁড়াইলো? তাহলে দেখো তো, এর নাম হলো 2 ইথাইল পেন্ট 1 ইন। পেন্ট 1 ইন, এই যে 1 নাম্বার কার্বনের দ্বিবন্ধন আছে, কার্বন 5টা, তাহলে পেন্ট। 1 নাম্বার কার্বনের ডাবল বন্ড, এই জন্য 1, ডাবল বন্ডের জন্য ইন। 2 ইথাইল পেন্ট 1 ইন, বা 2 ইথাইল পেন্টিন 1 ও লেখা যাবে, এটাও লেখা যাবে 2 ইথাইল লেখা যাবে, দুইটাই সঠিক। আচ্ছা, তাহলে আমাদের এখানে আরেকটা জিনিস গেল। এবার আসো আরো একটা ব্যাপার, CH3 CH, এখানে আমরা একটা CH3 দিলাম। আচ্ছা, এখানে আরেকটা CH2 CH3 দিলাম, এরকম আছে। এখন আমি প্রধান শিকল নিব কোনটাকে? আমি মনে করো নাম্বারিং করলাম এদিক থেকে 1 2 3 4 5, আবার নাম্বারিং আরেকজন এদিক থেকে হলো 1 2 3 4, ঠিক আছে? তাহলে এই যে এখানে কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকে কার্বন আছে, তাই না? কার্যকরী মূলকে যদি কার্বন থাকে তাহলে ওই কার্বন প্রধান শিকলে কাউন্ট করতে হবে। কার্যকরী মূলকে যদি কার্বন যদি থাকে তাহলে সেই কার্বন প্রধান শিকলের মধ্যেই কাউন্ট হবে, ঠিক আছে? সেম আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে তুমি আরেকটু ক্লিয়ার হবা। আমি আরেকটা উদাহরণ দিলাম এরকম CH3 CH, এদিকে CH3 দিলাম, CH, এখানে দিলাম OH, কার্বন দিই নাই কিন্তু, CH2 CH3। এখন খেয়াল করো এখানে এটা কিন্তু কার্যকরী মূলক, কিন্তু এখন যে কাউন্ট হবে সেটা হলো 1 2 3 4 5, কাউন্ট হবে এই যে এই পর্যন্ত, বা এখান থেকে 1 2 3 4 5, যদিও এখানে 1 ধরা যাবে না, এটাকে অন্য কারণে, সেটা অন্য নিয়ম। তাহলে এখানে এই কার্যকরী মূলকে কোনো কার্বন না থাকায় আমরা নাম্বারিংটা করেছি, দেখো প্রধান শিকলটা পেয়েছি এরকম, তাই না? আর এখানে কার্যকরী মূলকে কার্বন থাকায় আমরা প্রধান শিকলটা পেয়েছি এরকম, যদিও কার্বন সংখ্যা এতে কি হয়ে গেছে, কমে গেছে, কিছু করার নাই, আমাদের ওইটাই নিতে হবে। আচ্ছা, তাইলে আমরা যদি এখন নামটা লিখি, উপরেরটার নাম কি লিখব? 3 ইথাইল, এই যে দেখো 3 ইথাইল, এতটুকু ইথাইল না, 3 ইথাইল
এগুলা কেটে দেই। 3 ইথাইল, সরি 3 কেন, 2 হবে। 2 ইথাইল 3 মিথাইল, 2 ইথাইল 3 মিথাইল বিউটানেল, এই যৌগটার নাম লিখতেছি আমরা এখানে 2 ইথাইল 3 মিথাইল বিউটানেল। ঠিক আছে, আর এটার নাম কি লিখবো আমরা? এটার নাম লিখবো 2 মিথাইল পেন্টান 3 অল। খেয়াল করো, টোটাল প্রধান শিকল কার্বন কয়টা? 5টা, এই জন্য পেন্ট, একক বন্ধনের জন্য এন, আর 3 নাম্বার কার্বনে ওএইচ আছে, এই জন্য 3 অল। তাহলে টোটাল নাম দাঁড়াইলো 2 মিথাইল পেন্টান 3 অল, অথবা কেউ যদি এটাকে এরকম বলে 2 মিথাইল পেন্টানল 3, এটার নাম এরকম বলো 2 মিথাইল পেন্টানল 3, এটাও রাইট। ঠিক আছে, তাহলে সবাইকে আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার বুঝছি? এতটুকু পর্যন্ত ক্লিয়ার বুঝছি? এবার আমরা আরেকটা জিনিস শিখবো, এটা নতুন আরেকটা নিয়ম। সেটা হলো, মনে করো CHO কার্বন আছে, এরকম আছে, ঠিক আছে। এখন এটার নাম একজনে লিখলো বিউটানেল, বিউটানেল, আরেকজনে বলল প্রোপেন 1 কার্বালডিহাইড। ঠিক আছে, খেয়াল করো এই যে কার্বন শব্দটা এখানে উচ্চারিত হয়েছে কিনা। কার্বন শব্দটা উচ্চারিত হওয়ার কারণে এতটুকুকে আমরা প্রোপেন ধরেছি। ঠিক আছে, তাহলে মনে রাখবা, কার্যকরী মূলকের কার্বন যদি তুমি আলাদাভাবে নাম লিখো, যেমন আমি আর একটা দেই, এটার নাম বিউটেন ডাইএল, এই যৌগটার নাম 1 2 3 4, অথবা এদিক থেকে 1 2 3 4 যেভাবেই গণনা করো একই। তাহলে বিউট 1 4 ডাইএল। এখন কেউ যদি বলে যে না আমি এইভাবে নাম লিখবো 1 2 ইথেন 1 2 ডাই কার্বালডিহাইড, ইথেন 1 2 ডাই কার্বালডিহাইড। ঠিক আছে, একইভাবে যদি আমি এরকম লিখি, একটা যৌগ এরকম লিখলাম COOH CH2 CH2 বিউটেন 1 4 ডাইওয়িক অ্যাসিড, বিউটেন 1 4, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ডাইওয়িক অ্যাসিড, বিউটেন 1 4 ডাইওয়িক অ্যাসিড। অথবা কেউ বললো যে না আমি এটা লিখবো এরকম CH2 CH2 COOH 1 আর 2 এভাবে লিখলাম, তাহলে লিখবো ইথেন 1 2 ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে খেয়াল করো এখানে কার্বো শব্দ আসলে এটা কাউন্টে যাচ্ছে না, বিউট হচ্ছে না।
ঠিক আছে। আর যদি আমি এখানে কার্বন শব্দ আনি নাই, ড্রাই উইক লিখছি, কার্বক্সিলিক লিখি নাই, উইক লিখলে কাউন্টে আসবে। ঠিক আছে, অর্থাৎ তুমি নাম যখন লিখবা সেই নাম থেকে আমি বুঝতে পারবো ওই যৌগে কয়টা কার্বন আছে। যেমন এখান থেকে আমি বুঝতেছি যৌগে কার্বন কয়টা, বিউট 4টা। এখান থেকে দেখতেছি কার্বন এখানে আছে 2টা, আর ডাই মানে 2 কার্বন মানে যেখানে 2টা কার্বন আছে, আর তাহলে 2 কার্বন আর এখানে 2 কার্বন, টোটাল কয় কার্বন আছে। তাহলে আমি এই নাম দেখেও বুঝতেছি যৌগে কার্বন 4টা, এই নাম দেখেও আমি বুঝতেছি যৌগে কার্বন কয়টা, 4টা। তাহলে নাম দেখে আমাকে বুঝতে হবে যে যৌগে কয়টা কার্বন আছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? ওকে, তাহলে সাধারণ নিয়মগুলো আমাদের এটা গেল। এখন আমরা বাই সিরিয়াল ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক আছে বা নাই এরকম যৌগগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে নাম শিখব। তার মধ্যে প্রথমে আসো অ্যালকেনের নাম। অ্যালকেন, অ্যালকেনের নাম। তাহলে আমরা তো জানি মিথেন, ইথেন, জাস্ট যে কয়টা না শিখলেই নয়, আমি ওই কয়টাই লিখবো, ডিটেলস অত বেশিতে যাব না। প্রোপেন, আচ্ছা খেয়াল করো, এটার নাম মিথেন সবাই জানি, ইথেন সবাই জানি, প্রোপেন সবাই জানি, এটার নাম কি, 2 মিথাইল প্রোপেন। তাহলে 2 মিথাইল প্রোপেন, 2 মিথাইল প্রোপেন। এখন যদি এরকম হয়, এদিকে একটা এদিকে একটা, কি নাম হবে, 2,2 ডাইমিথাইল প্রোপেন, 2,2 ডাইমিথাইল প্রোপেন। দেখো এটার নাম কি, বিউটেন সবাই জানি আমরা নাকি। এই বিউটেন দিয়ে কয়টা যৌগ হয় পার্শ্ব শিকল সহ, দেখো এটার নাম কি, 2 মিথাইল বিউটেন। নামগুলো লিখে ফেলতে হবে, তোমাদের সবার নাম লিখে ফেলতে হবে, আমি কিন্তু আর লিখে দিচ্ছি না। 2 মিথাইল বিউটেন। এটার নাম কি, 2,2 ডাইমিথাইল বিউটেন। আমাদের যত অ্যালকেন লাগবে জাস্ট ওগুলো আমি লিখতেছি, অত জটিল জটিল যৌগ আর আমি দিচ্ছি না। কিন্তু আমি নিয়মগুলো যা বলছি ওই নিয়মগুলো যদি তোমাদের মাথায় থাকে, তুমি যে কোনো জটিল যৌগের নাম পারবা, যত জটিলই হোক। এর নাম কি, 2,3 ডাইমিথাইল বিউটেন। এর নাম কি বলো দেখি, হ্যাঁ, 2,2,3 ট্রাই মিথাইল বিউটেন, ট্রাইমিথাইল বিউটেন। ওকে, এটার নাম কি বলো, টেট্রামিথাইল বিউটেন, 2,2,3,3 টেট্রামিথাইল বিউটেন। ভেরি গুড, 2,2,3,3 টেট্রামিথাইল বিউটেন। ওকে, এখন এরকম দেওয়া হলো CH3C, এখানে একটা ক্লোরিন, মিথাইল, ব্রোমিন, মিথাইল, এরকম। বলো এর নাম কি, নাম্বারিং করব কোন দিক থেকে এটা আগে বুঝতে হবে। এই দিক থেকে করব না এই দিক থেকে করব,
এটা সঠিক, কারণ ক্লোরিনের সক্রিয়তা বেশি। যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে কে এদিক দিয়ে গেলে পাবা স্বর্ণ, এদিক দিয়ে গেলে পাবা রৌপ্য। তাহলে আমরা স্বর্ণ পাওয়ার জন্যই যেদিক দিয়ে যাওয়া যায় ওদিক দিয়ে যাবো, তাই না? তাহলে নাম্বারিং সঠিক হবে 1, 2, 3, 4। তাহলে নাম কি হবে বলো তো এবার? 3 ব্রোমো, 2 ক্লোরো, 2, 3 ডাইমিথাইল বিউটেন। ঠিক আছে, 3 ব্রোমো, 2 ক্লোরো, 2, 3 ডাইমিথাইল বিউটেন। নাম্বারিং এর ক্ষেত্রে এই দিক থেকে কেন করতে হবে? কারণ ক্লোরিন কোন দিক থেকে কাছে? এদিক থেকে কাছে। কেন ক্লোরিনকে কাছে ধরবো? কারণ ক্লোরিনের সক্রিয়তা বেশি। ওকে, বাকিটা তো নর্মাল নিয়ম। 3 ব্রোমো বি অক্ষর, ক্লোরো সি অক্ষর, তারপর মিথাইল এম অক্ষর, অক্ষর হিসেবে। লিখার সময় অক্ষর, নাম্বারিং করার সময় সক্রিয়তা, নাম্বারিং করার সময় সক্রিয়তা, বাট লিখার সময় কি হবে? অক্ষর। ওকে, আচ্ছা দেখো তো এটার নাম কি? বলো এটার নাম কি? বলো, সহজ জিনিস দিলে নামকরণ পারো না। এটা হইলো ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন। এর আরেকটা নাম ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম, ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম। ঠিক আছে, ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম। আচ্ছা, তারপর দেখো তো এরকম দেওয়া হলো তোমাকে। বলো এটার নাম কি? ট্রাইক্লোরোনাইট্রোমিথেন। 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 কার্বন কয়টা? ঠিক আছে, যুগ যুগে এটার নাম কি হওয়া উচিত ছিল? কার্বন টেট্রাহাইড্রেট, তাই না? কার্বন টেট্রাহাইড্রাইট, টেট্রাহাইড্রাইট, হাইড্রাইট, এরকম হওয়ার কথা ছিল না? কিন্তু আমরা কি হাইড্রোজেনের নাম বলি? আমরা বলি মিথেন, তাই না? তাহলে জৈব যৌগে হাইড্রোজেনের নাম কি করি না? আমরা সাধারণত লিখি না, খুব রেয়ার দুই একটা যৌগে আছে আমরা নাম লিখি। ঠিক আছে, দুই একটা যৌগ আছে আমরা নাম হাইড্রোজেনের নামটা উল্লেখ করি। যেমন এটার নাম হলো, এটার নাম ফিউরান। এটার নাম কি? ফিউরান। কিন্তু যখন আমি ডাবল বন্ড দিব না, ডাবল বন্ড না দেওয়া মানে এখানে অতিরিক্ত হাইড্রোজেন আছে, তখন এটার নাম হয়ে যাবে টেট্রাহাইড্রোফিউরান। টেট্রাহাইড্রোফিউরান। ঠিক আছে, এটা হলো ফিউরান। আর এখানে দ্বিবন্ধন নাই, তার মানে দ্বিবন্ধনের জায়গায় কি আসছে? হাইড্রোজেন আসছে, এই জন্য তার নাম হয়েছে টেট্রাহাইড্রোফিউরান। ওকে, এরকম কিছু যৌগ আছে যে ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের নাম বলি, আর বাকি সব ক্ষেত্রে হাইড্রোজেনের নামটা বলি না। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করে দেখলাম অ্যালকেনের নামকরণগুলো খুব জটিল কিছু না। দেখো তো এটার নাম কি হবে, কে বলতে পারে? বলো। মিথাইল কি আগে লিখতে হবে? আগে লিখবো। এই দিক থেকে নাম্বারিং শুরু, 1,
2 3 4, তাহলে এটার নাম 3 ইথাইল 2 মিথাইল, এখানে কিন্তু আর হাইপেন হবে না, 2 মিথাইল, কার্বন আছে 5টা, পেন্টেন, তাই না? 3 ইথাইল 2 মিথাইল পেন্টেন। আচ্ছা, এই যৌগটার নাম কে করে দেখাইতে পারবে? দেখি তো, নামটা দেখি কে পারে। কে পারে দেখি? বলো। 2 2 4 কেমনে হলো? ইথাইল আসছে, ইথাইল হবে না, ইথাইল এখানে হবে না। কেন হবে না? দেখো, এটা তোমাকে ভাঙায় নিতে হবে। এটাকে যদি আমি একটু ভাঙায় লিখি, এটা যা আছে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এখানেও ঠিক আছে, বাট এখানে ঠিক নাই, এখানে C2H5 না, এটাকে ভাঙাও, ভাঙালে কোথায় যাবে? নিচে গেল, ঠিক আছে। এইবার নাম্বারিং এর ক্ষেত্রে একটা নতুন নিয়ম আসবে। মনে করো একটা ছেলে এদিক থেকে নাম্বারিং করলো, 1 2 এ কি পেলো? 3 4 5 6, কার্বন 6টা হয়ে গেছে। প্রধান শিকলে কার্বন কত হতে হবে? বেশি, তাহলে এটা ঠিক আছে। এখন পার্শ্ব শিকলের এটা কত? পার্শ্ব শিকল 2, লিখলাম 2 যোগ, এটা কত পার্শ্ব শিকল? 4। আরেকটা আছে না? এই যে আরেকটা আছে না, কয়টা আছে? তাহলে 2 যোগ 4 যোগ 4, টোটাল কত হলো? যোগফলটা 10। আচ্ছা, এবার আরেকটা ছেলে নাম্বারিং করলো এই দিক থেকে, এটাকে ধরলো 1, এটাকে ধরলো 2 3 4 5 6। আচ্ছা, লাল কালার অনুসারে খেয়াল করো তো, এই পার্শ্ব শিকল 3 এ, এই পার্শ্ব শিকল 3 এ, তাহলে 3 যোগ 3 যোগ 5, এটা হলো 5 এ, যে পার্শ্ব শিকল কততে আছে? 5 এ। তাহলে 3 3 6 আর 5 কত হলো? 11। খেয়াল করছো তো? তাহলে ছোট পাইলাম কোন দিক থেকে গণনা করার কারণে? বাম দিক থেকে, এই যে এটা, এটার কারণে আমি পেয়েছি ছোট, আর এটার কারণে আমি পেলাম বড় সংখ্যা 11, তাই না? তাহলে এটা ভুল, অর্থাৎ এই নাম্বারিংটা করা যাচ্ছে না, এটা করা যাবে, ঠিক আছে। তাহলে আমি এটা বাদ দিয়ে দিব, লাল কালারটা ভুল নাম্বারিং। তাহলে নাম্বারিং করার পরে যদি এরকম জটিল ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়, তাহলে আমি কি করব? পার্শ্ব শিকলের সাথে সংশ্লিষ্ট সংখ্যাগুলো যোগ করব, দুই দিক থেকে করে যোগ করব। যে যোগফলটা ছোট ওইটাই রাইট, যেটা বড় সেটা রং, ঠিক আছে। ওকে, তাহলে এখন এটার নাম হবে কি? দেখো, এটার নাম হবে 2, 4, 4 ট্রাই মিথাইল হেক্সেন। 2, 4, 4 ট্রাই মিথাইল হেক্সেন। ওকে, সবাই এতটুকু ক্লিয়ার তো? পুরোপুরি ক্লিয়ার? আমার মনে হয় তোমাদের জন্য অ্যালকেন নিয়ে আর অত ডিপলি আর যাচ্ছি না আমি, কারণ অ্যালকেনের নামকরণ যদি আমরা আরো পড়াই, আরো শিখাই, আরো জটিল জটিল নামকরণ আসি, তাহলে আরো একদিনেও শেষ হবে না, ঠিক আছে। আমার দরকার নাই অতগুলো, অত জটিলে যাওয়ার দরকার নাই। আমি যা শিখাইলাম এটা মাথায় থাকলে তুমি পারবা, জটিল জটিল নামকরণও পেরে যাবা ইনশাল্লাহ, আশা করি। আমরা অ্যালকিনে চলে যাচ্ছি, অ্যালকিন। অ্যালকিন, তাহলে আমরা জানি এখানে মিনিমাম কার্বন হবে 2টা বা তার বেশি। কার্বন কয়টা হবে? কমপক্ষে 2টা। আর এখানে কি থাকবে? ডাবল বন্ড থাকবে, দ্বিবন্ধন থাকবে, কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম যে সদস্য, সেই সদস্যের নাম হইল ইথিন, এটা আমরা নাম জানি। 2 নাম্বার সদস্য, তার নাম প্রোপিন।
এটার নামও আমরা জানি। তবে এখানে যদি এরকম হয় একটা পার্শ্ব শিকল চলে আসে, ডাবল বন্ড, একটা পার্শ্ব শিকল চলে আসলো, তাহলে নাম্বারিং 1 2 3, এদিক থেকে নাম্বারিং করা যাবে না, 1 2 3 করা যাবে না। যেদিক থেকে ডাবল বন্ড নিকটে সেদিক থেকেই নাম্বারিং করতে হবে। লাল কালারের নাম্বারিংটা এখানে ভুল, ঠিক আছে? লাল কালারের নাম্বারিং করা যাবে না। তাহলে এটার নাম হয়ে যাচ্ছে 2 মিথাইল প্রোপিন, 2 মিথাইল প্রোপিন। আচ্ছা, এরকম হতে পারে। কার্বন কয়টা আছে? এদিক থেকেও নাম্বারিং করতে পারো, এদিক থেকেও নাম্বারিং করতে পারো, দুই দিক থেকে নাম্বারিং একই। তাহলে এটা বিউট, একটা এ অক্ষর যুক্ত হবে, বিউটা। সরি, না, এখানে তো ডাবল বন্ড একটাই আছে না, ডাবল বন্ড দুইটা হইলে এ অক্ষর যুক্ত হয়, বিউট টু ইন, বিউট টু ইন। অথবা কেউ যদি বলে যে স্যার আমি এটা লিখবো বিউটিন টু, অথবা কেউ যদি বলে যে স্যার আমি এরকম লিখবো, এরকমও লিখে কোনো কোনো বইতে লেখা আছে টু বিউটিন। তিনটাই রাইট, তবে এটা সবচেয়ে লেটেস্ট নিয়ম, প্রথমটা। এটা লেখাটাই বেটার। এটাও কোনো কোনো বইতে লিখছে, এটাও কোনো কোনো বইতে লিখছে টু বিউটিন, বিউটিন টু, অথবা বিউট টু ইন। ওকে ফাইন, যে কোনোটাই লিখতে পারবা। আচ্ছা, এটাই যদি আমরা এরকম লিখি CH3 CH2 CH ডাবল বন্ড CH2, তাহলে এটার নাম কি হবে? এদিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4। তাহলে নাম্বারিং হচ্ছে বিউট 1 ইন, অথবা বিউটিন 1, অথবা 1 বিউটিন। ওকে, আচ্ছা। যদি এমন হয় একটা যৌগের মধ্যে দুইটা ডাবল বন্ড আছে, ডাবল বন্ড কয়টা? দুইটা। তাহলে এখন তুমি এদিক থেকেও নাম্বারিং করতে পারো, আবার এই দিক থেকেও নাম্বারিং একই, কোনো পার্থক্য নাই। এখন তোমার এখানে একটা নতুন বিউটা শব্দ আসলো, একটা এ অক্ষর যুক্ত হবে, বিউটা 1,3 ডাই ইন, অথবা বিউটা ডাই 1,3 বিউটা ডাই ইন, এরকম লিখে কোনো কোনো বইতে 1,3 বিউটা ডাই ইন, ঠিক আছে? এটা লেখাটাই কি বেস্ট, বিউটা 1,3 ডাই ইন। আচ্ছা, এখন তো এরকমও তো হইতে পারে CH2 ডাবল বন্ড C ডাবল বন্ড C, এরকম হতে পারে 1 2 3 4। তাহলে বিউটা 1 2 ডাই ইন, 1, 2, বিউটা 1 2 ডাই ইন। ওকে, আচ্ছা, এখন এরকম থাকলো CH3, এরকম থাকলো, নাম্বারিং হবে এদিক থেকে, কারণ এদিক থেকে আমি ডাবল বন্ড নিকটে পাই, আবার পার্শ্ব শিকলও নিকটে পাই। 2 মিথাইল বিউট 2 ইন, 2 মিথাইল বিউটিন 2 লেখা যাবে।
ঠিক আছে, দেখো একই পার্শ্বে দুইটা অনুরূপ গ্রুপ বা দুইটা বড় গ্রুপ থাকলে তার নামের সাথে সিস শব্দটা বসবে, আর বিপরীত পার্শ্বে হলে তার নামের সাথে কি বসবে? ট্রান্স শব্দটা বসবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এগুলোর সাথে এরকম হয়, কখনো ডাবল বন্ড আছে, এরকম আছে, এটা 1 2 3 4, ঠিক আছে, তাহলে আমরা লিখবো এটার নাম 2,3 ডাইমিথাইল 2,3 ডাইমিথাইল বিউট টু ইন টু অল। এক্ষেত্রে মনে রাখবা ENE লেখা যাবে না, এই অক্ষরটা বাদ যাবে। 2,3 ডাইমিথাইল, ডাইমিথাইল কেন, সরি আমি তো ভুল করছি, 2,3 ডাইমিথাইল ম্যাডাম কই আমরা, হ্যাঁ আমরা এটাকে লিখবো 3 মিথাইল, 3 মিথাইল বিউট টু ইন টু অল। তাহলে এখানে ENE, এই অক্ষরটা লেখা যাবে না, এটা বাদ যাবে। বাংলা লিখলে সমস্যা নাই, বাট ইংরেজিতে লিখলে এটা 3 মিথাইল বিউট টু ইন টু অল। ওকে, ওকে, আমাদের মনে হয় আর এখানে অত ঝামেলা করে লাভ নেই, আমরা এরপরে চলে যাচ্ছি অ্যালকাইন। অ্যালকাইন, এখানেও মনে রাখবা কার্বন মিনিমাম 2টা হতে হবে, আর ট্রিপল বন্ধন থাকবে। প্রথম সদস্য ইথাইন, 2 নাম্বার সদস্য প্রোপাইন, 3 নাম্বার সদস্য বিউটাইন 2 বা বিউট টু আইন, এটার নাম আমরা লিখতে পারি বিউট টু আইন অথবা বিউটাইন 2 অথবা 2 বিউটাইন, প্রথমটা লেখাটাই বেটার। আবার যদি এরকম হয় 1 2 3 4, নাম্বারিং হবে ডান দিক থেকে এবং নাম হবে বিউট 1 আইন অথবা বিউটাইন 1 অথবা 1 বিউটাইন। এখানেও যদি এরকম হয় দুইটা ট্রিপল বন্ড 1 2 3 4, তাহলে আমরা একটা এ অক্ষর নিয়ে আসব, বিউটা 1,3 ডাই আইন, 1,3 বিউটা ডাই আইনও লেখা যাবে, এটার নাম 1,3 বিউটা ডাই আইন লেখা যাবে। তার মানে অ্যালকিন এবং অ্যালকাইনের নামে অনেকটা মিল আছে, সাদৃশ্য আছে, ঠিক আছে। আমরা এবার একটু দেখি, ডাবল বন্ডও আছে, ট্রিপল বন্ডও আছে, একই যৌগের মধ্যে কি আছে, দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে। আমরা এখানে একটা উদাহরণ দিই, এরকম CH2 ডাবল বন্ড CH, ট্রিপল বন্ড CH। এখন আমি নাম্বারিং করার সময় কাকে অগ্রাধিকার দিব? নাম্বারিং করার সময় যদি ডাবল বন্ড আর ট্রিপল বন্ড দুই দিক থেকে সমান দূরে, এই দিক থেকে ডাবল বন্ড একে আর এই দিক থেকে ট্রিপল বন্ড একে, তাই না, তখন আমরা ডাবল বন্ডকে কি দিব? প্রায়োরিটি দিব, অগ্রাধিকার দিব। ডাবল বন্ড গেটস মোর প্রায়োরিটি।
তাহলে এটা সঠিক 1 2 3 4 এটা লেখা যাবে না। যদি দুই দিক থেকে সমান দূরে থাকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তাহলে ডাবল বন্ড অগ্রাধিকার পাবে। তাহলে এটার নাম হবে বিউট টু ইন সরি 1 ইন, এক নাম্বার কার্বনের দ্বিবন্ধন শুরু হয়েছে, শুরুটা লিখতে হয় অলওয়েজ 1 ইন 3 আইন। এখানেও কিন্তু ই লেখা যাবে না, এই অক্ষরটা বাদ যাবে, এটা ওয়াই এর কারণে, ওয়াই সেমি ভাওয়েল, এটা ভাওয়েল, প্রথম ভাওয়েলটা বাদ যাবে। বিউট 1 ইন 3 আইন। আচ্ছা, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেই, এরকম আছে, এখন তো সমান দূরেই নাই, এ কাছে না, ডাবল বন্ড কাছে না, ডাবল বন্ড কাছে থাকলে তার কোনো কথাই নেই, ডাবল বন্ড প্রায়োরিটি পাবে। তাহলে পেন্ট 1 ইন 3 আইন, বাট এই যুগটা একটু স্ট্রাকচার চেঞ্জ করে দিলে, স্ট্রাকচার যদি আমি চেঞ্জ করে দেই 3 ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড, তাহলে খেয়াল করো এইদিকে 1 নাম্বার হচ্ছে না, তাহলে এখন কে প্রায়োরিটি পাবে? ট্রিপল বন্ড, অর্থাৎ ট্রিপল বন্ড এদিক থেকে নিকটে, এই জন্য ট্রিপল বন্ড প্রায়োরিটি পাবে। তাহলে এটার নাম হবে পেন 3 ইন 1 আইন। লেখার সময় ইন আগে আইন পরে লিখবো, বাট নাম্বারিং এর সময় আমাদের খেয়াল করতে হবে কে আগে আছে। সমান দূরে থাকলে ডাবল বন্ড, অথবা যে আগে থাকবে সে। সমান দূরে থাকলে ডাবল বন্ড অথবা যে আগে থাকবে, ডাবল বন্ড আগে থাকলে ডাবল বন্ড প্রায়োরিটি পাবে, ট্রিপল বন্ড আগে থাকলে ট্রিপল বন্ড প্রায়োরিটি পাবে। ঠিক আছে সবাই? এই তো মোটামুটি আমাদের অ্যালকাইনে, আর এই পর্যন্ত আমাদের এখানে আরো জটিল জটিল হইতে পারে, বাট আমরা আর ওইদিকে যাচ্ছি না আপাতত। আজকে এতটুকুই থাকুক, নেক্সট